হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, ট্রেনের জানলা থেকে পা ঝুলিয়ে সফরের অভিজ্ঞতা ঠিক কতটা মজার হতে পারে তা আজকে তোমাদের সাথে শেয়ার করতেই আমরা চলে এসেছি মেলবোর্নের খুব কাছেই ডান্ডেনং পাহাড়ের ঐতিহ্যবাহী পাফিং বিলি স্টিম ইঞ্জিন ট্রেনে চড়তে। আজকেও আমরা একটি গ্রুপ ট্যুর নিয়েছি গো ওয়েস্ট ট্যুর কোম্পানির সাথে, তাই রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পাফিং বিলির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটি গলি রাস্তার মধ্যে হঠাৎই আমাদের চোখে পড়ল দারুণ সুন্দর এইসব গ্রাফিটি। সারা মেলবোর্নেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অনেক গ্রাফিটি, জানি একটি ব্লগ আমরা পরে কখনো তোমাদের কাছে নিয়ে আসবো। এই আমাদের বাস চলে এসেছে। আমাদের আজকের ট্যুর গাইড জনাদন আমাদের মিট করে বাসে উঠে বসতে বলল, আর তারপরে বাকিদের পিক আপ করে নিয়েই আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। যেহেতু আমাদের পিক আপ সবার প্রথমে ছিল, তাই আমরা সবার প্রথম সিটেই বসে পড়লাম। রবিবার সকালের এই মেলবোর্ন শহর তখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আলমোড়া ভাঙছে। সপ্তাহের অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো ছুটোছুটি শুরু করেনি, কিন্তু আমরা তখন দ্রুতগতিতে ছুটে চলেছি শহর থেকে শহরতলির দিকে। বাস যতই এগোচ্ছিল, সকালের মিষ্টি রোদ্দুরে রাস্তার দুধারের সবুজ প্রকৃতি তার অসামান্য রূপকে মেলে ধরছিল আমাদের সামনে। শহরতলির দিকের বাড়িঘরগুলিও এই কটেজ বা হাট টাইপের, আর সেই সাথে হালকা নীল আকাশ, আর তাতে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ। চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে হচ্ছিল এরা যেন ছোটবেলায় নিউ ইয়ারের জন্য কেনা গ্রিটিংস কার্ড থেকে একদম বাস্তবে উঠে এসেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার সর্বত্রই অত্যাধুনিক সুবিধাযুক্ত শহর গড়ে উঠলেও প্রাচীনকালে এই সব জমি ছিল এদের অ্যাবরিজিনাল বা আদি নিবাসী জনগোষ্ঠীর, তাই তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। যাই হোক, মেলবোর্ন থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছলাম পাফিং বিলি ট্রেন স্টেশনে। এখানে এসে পৌঁছতেই মনে হলো আমরা যেন হঠাৎ টাইম ট্রাভেল করে অনেকটা সময় পিছিয়ে চলে এসেছি। শুধু লোকজনের সাজ পোশাকই আধুনিক, আর বাকি সবই এই ঘড়িটার মতোই অনেক অনেক পুরনো দিনের। যেহেতু আমাদের গাইড আমাদের টিকিট আগেই কেটে নিয়েছিল, তাই আমরা টিকিটের লাইনে না দাঁড়িয়ে পাশের এই গিফট শপটি ঘুরে দেখতে লাগলো। দেখো, এর ইন্টেরিয়রটাও কিন্তু সেই পুরনো দিনের ট্রেন স্টেশনের মতোই। ট্রেন ছাড়বে ঠিক 10টায়, এদিকে 9:30 বেজে গেছে, তাই আমরা আর দেরি না করে প্ল্যাটফর্মের দিকে হাঁটা লাগাম। জানো তো, এই হেরিটেজ ট্রেনের মেনটেনেন্স, টিকিট চেকিং, সিগন্যালিং ও অন্য সমস্ত দায় দায়িত্ব এখানকার স্থানীয় বয়স্ক মানুষেরাই উৎসাহ ভরে পালন করে থাকে। তারা চেষ্টা করে 1920 সালে যখন এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল সেই পরিস্থিতি আবার রিক্রিয়েট করতে। ট্রেনে ওঠার আগে একদম কাছ থেকে এই স্টিম ইঞ্জিনটি দেখতে একটা অন্যরকম নস্টালজিক ফিল হচ্ছিল। বারবার মনে পড়ছিল ছোটবেলায় দার্জিলিং ও সিমলায় চড়া টয় ট্রেনের কথা। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক সকাল 10টাতেই ট্রেন ছাড়লো বেলগ্রেভ স্টেশন থেকে। এখন লেক সাইড স্টেশন পর্যন্ত প্রায় 1 ঘন্টার জার্নি। এই ট্রেন জার্নির বিশেষত্ব হলো যে এখানে যাত্রীদের জানলায় বসে পা ঝোলাতে ঝোলাতে যেতে দেওয়া হয়, যেটা আমাদের কাছে একদম ইউনিক অভিজ্ঞতা। কোভিডের বিরতির পরে 2022 থেকে পাফিং বিলির সফর আবার শুরু হয়, আর তখন সম্পূর্ণ কাঠের তৈরি এই ট্রেসেল ব্রিজের উপর দিয়ে যাওয়ার ভিডিও টিকটকের মাধ্যমে ভাইরাল হলে দেশ বিদেশ থেকে বহু দর্শক এখানে এসে ভিড় করা শুরু করে। একদম ধীর স্থির হালকা মেজাজের এই ট্রেন জার্নি বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই আনন্দদায়ক। ছোটবেলায় আমরাও তো আমাদের ঠাকুমাদিদের কাছে গল্প শুনেছি যে আগেকার দিনে তারা স্টিম ইঞ্জিনে টানা কাঠের ট্রেনে চড়েই ট্রাভেল করতো বহু দূর দূর। কত দিন সময় লেগে যেত তাদের সেই সব জার্নি করতে। আর বিশেষ করে জানলার ধারে যে বসতো, স্টিম ইঞ্জিন থেকে কয়লার গুঁড়ো এসে তার মুখ, চোখ, জামা কাপড় সব কালো করে দিত। জানলায় বসে পা ঝুলিয়ে যেতে যেতে কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে আমাদেরও ঠিক একই অবস্থা হয়েছে। সত্যি বলতে কি, আজ সেই ঠাকুমা দিদারা আর আমাদের কাছে নেই, কিন্তু এই পাফিং বিলির সৌজন্যে তাদের সেই সব অভিজ্ঞতা আমাদের কাছে যেন পুনরুজ্জীবিত হয়ে উঠল, আর আমরাও হয়ে উঠলাম তাদের গল্পকথার এক একটি জীবন্ত চরিত্র। এখানকার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে আমাদের চোখে পড়ছিল বেশ কিছু বাড়িঘর এবং স্থানীয় লোকজন। খুবই অদ্ভুত লাগছিল ভাবতে যে শহরের কর্মব্যস্ততা থেকে এত দূরে এদের জীবন কিরকম শান্ত ও নির্ঝঞ্ঝাট। এই আমরা পৌঁছে গেছি লেকসাইড স্টেশনে। আমাদের গাইড বাসে করে আগেই এখানে পৌঁছে আমাদের জন্য অপেক্ষা করছিল, এবং তার সাথে দেখা করতেই সে আমাদেরকে বলল আশেপাশটা ঘুরে দেখতে আরও 1 ঘন্টা সে আমাদের জন্য অপেক্ষা করবে। ভাবতে অবাক লাগে, বিংশ শতাব্দীর একদম গোড়ার দিকে তৈরি হওয়া এই ট্রেন সার্ভিস, যার মূল উদ্দেশ্য ছিল জঙ্গল থেকে কাঠ পরিবহন করে আনা, আজ এতদিন পরেও তা স্বমহিমায় বছরে প্রায় 5 লক্ষ যাত্রীদের মনোরঞ্জন করছে। ট্রেন থেকে নেমে সবাই যে যার নিজের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ল,
আর আমরাও প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এগিয়ে চললাম লেক সাইড ভিজিটার সেন্টারের দিকে। এখানে ঢুকেই দেখতে পেলাম একটি সুয়েনিয়ার শপ। সেখানে রয়েছে পাফিং বিলির বেশ অনেক রকমের মেমেন্টো, আর যারা অ্যানিমেল লাভার তারা চাইলে অস্ট্রেলিয়ান প্রাণীদের সফট টয়েজও এখান থেকে সংগ্রহ করতে পারে। এছাড়াও এখানে রয়েছে একটি বেশ বড় ক্যাফে। আমরা লাঞ্চের জন্য চটজলদি এখান থেকে একটি স্যান্ডউইচ ও একটি রোল নিয়ে কাছেই এমারেল্ড লেকের দিকে হাঁটা লাগালাম। লেকের কাছে পৌঁছে সত্যি অনবদ্য এক দৃশ্য আমরা দেখতে পেলাম। একদম পান্নার মতোই সবুজ টলটলে জলে ভরা একটি লেক, আর তার চারপাশে রয়েছে ঘন সবুজ গাছগাছালি দিয়ে সাজানো একটি পার্ক। আর মজার ব্যাপার হলো এই লেকে ওয়াটার সাইক্লিং এরও ব্যবস্থা রয়েছে, যা দুজন মিলে খুব ভালোভাবে এনজয় করা যায়। অনেকেই এখানে নিজের গাড়ি নিয়ে এসেছেন। প্রকৃতির কোলে এই ছিমছাম পার্কে একদম পিকনিকের মেজাজে একটা গোটা দিন নিজের পরিবারের সঙ্গে খুব ভালোভাবেই কাটানো যায়। আমরাও তাই এবার লেকের পাশে একটি বেঞ্চে বসে চারিদিকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিই। তারপরে আবার আমরা লেক সাইড পার্কের অন্যান্য দিকগুলো ঘুরে দেখতে লাগলাম। আরও বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে ফাইনালি আমরা বাড়ি ফেরার জন্য বাস স্টপের দিকে পা বাড়ালাম। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কোনো জায়গায়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।